হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা ফিজিক্স ক্লাস শুরু করব। তোমরা এই তো সবে মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছো। মাধ্যমিকে তো শুধুই ফিজিক্যাল সায়েন্স পড়েছো, যেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি খুব অল্প অল্প পড়েছো। কিন্তু এখন তোমরা উচ্চ মাধ্যমিকে আলাদাভাবে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুই তোমাদের পড়তে হবে, এবং বলা যেতে পারে বেশ অনেকটা বড় মাপেরই, অনেকখানি পড়তে হবে। তো স্বাভাবিকভাবেই আবার দেখবে এরকম একটা প্রচলিত গল্প একটা আছে, ফিজিক্স নাকি খুব শক্ত, ফিজিক্স নাকি খুব কঠিন। কিন্তু আমার মনে হয় এবং আমরা মনে করি ফিজিক্স কিন্তু কঠিন নয়। কঠিন তার কাছে যে ক্লাসগুলো ঠিকঠাক শোনে না, যে বিষয়টার ভেতরে ঢোকার চেষ্টা করে না, তার কাছে বিষয়টা অনেক কঠিন হয়ে যায়, জটিল হয়ে যায়। কিন্তু ফিজিক্স একেবারে, যদি একেবারে অভ্যন্তরে আমরা ঢুকতে পারি, তাহলে দেখব অত্যন্ত সরল, অত্যন্ত সহজ, অত্যন্ত সাধারণ একটা বিষয়। যে সাধারণ বিষয়গুলো প্রকৃতির মধ্যে বিরাজ করছে, যে নিয়মগুলো প্রকৃতির মধ্যে বিরাজ করছে, আসলে ফিজিক্স হলো প্রকৃতির নিয়ম। অনেক সময় আমরা ভুলক্রমে বলে থাকি যে ফিজিক্স এই আবিষ্কারক। অ্যাকচুয়ালি ফিজিক্সকে আবিষ্কার করা যায় না। ফিজিক্স কিন্তু আমাদের প্রকৃতির মধ্যে, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলোই হলো ফিজিক্স। আমরা শুধু তাকে খুঁজে বার করছি, আর যত খুঁজে বার করছি তত আমাদের কাছে বিষয়গুলো আরো সহজ থেকে সহজতর দিকে, অর্থাৎ সমস্ত বিষয়গুলো একটা দিকে, একটা অভিমুখে, একটা জায়গায় চলে আসছে। তো যাই হোক, আমরা ফিজিক্সের আজকে প্রথম ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আমরা ভাবব, যে অ্যাকচুয়ালি ফিজিক্স পড়তে গেলে ম্যাথের অত্যন্ত প্রয়োজন। কারণ এটা বলা হয় যে ম্যাথামেটিক্স ইজ দ্য ফাইনেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পৃথিবীর সব থেকে সুন্দরতম এবং সূক্ষ্মতম একটি ভাষা হচ্ছে ম্যাথ। তো স্বাভাবিকভাবে যে ম্যাথ, আমরা যে ভাষায় কথা বলি, আমরা ইংরেজিতে কথা বলি, বাংলায় কথা বলি, হিন্দিতে কথা বলি, যে কথা, যে ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে ফিজিক্সের যে অন্তর্নিহিত অর্থ প্রকাশ করা যায় না, তখন সেই সুন্দরতম সূক্ষ্মতম ভাষাটির আমাদের দরকার হয়, তার নাম হচ্ছে ম্যাথমেটিক্স। তো স্বাভাবিকভাবেই আমরা যেহেতু ফিজিক্স পড়ব, তাই ম্যাথামেটিক্সের মানে ফিজিক্সের সেই সূক্ষ্মতম, প্রকৃতির সেই সূক্ষ্মতম জায়গার মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করব। স্বাভাবিকভাবেই এখানে আমাদের সেই সূক্ষ্মতম ভাষার আমাদের প্রয়োজন হবে, যার নাম হলো ম্যাথমেটিক্স। তো আমরা ফিজিক্স পড়ার জন্য, আমরা 11-12 হায়ার সেকেন্ডারি লেভেলের ফিজিক্স পড়ার জন্য আমরা বেসিক কিছু ম্যাথমেটিক্স, যদিও তোমাদের ম্যাথমেটিক্স সাবজেক্টটা অনেক গভীর, অনেক বিস্তারিত তোমরা পড়বে, কিন্তু আমরা আমাদের জাস্ট ফিজিক্সটাকে শুরু করার জন্য আমরা কিছু বেসিক ম্যাথমেটিক্স আমরা এখানে জেনে নেব, আমরা শিখে নেব। যেটা হচ্ছে যে আমাদের প্রথম থেকে, কারণ যদি আমরা ম্যাথগুলোকে না জানি, হয়তো কোয়ালিটেটিভলি বলা যেতে পারে অনেক বিষয়কে, কিন্তু সেই গভীরতম জায়গায়, সেই বোধ, সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কিন্তু আমরা যেতে পারবো না। তো তাই আমাদের ম্যাথমেটিক্সের অত্যন্ত প্রয়োজন। তো আমি একবারে বেসিক লেভেল থেকেই শুরু করছি। তোমরা এ পর্যন্ত যা ম্যাথ পড়ে এসেছো, যা গণিত তোমরা পড়ে এসেছো, সেই গণিতের একবারে ভিত্তি জায়গা থেকে, একবারে বেসিক জায়গা থেকে আমরা শুরু করছি। দেখো, ফিজিক্স মানে তো বিজ্ঞান। বিজ্ঞান মানে সেখানে এক্সপেরিমেন্ট, মাপজোপ, এছাড়াও হচ্ছে তাত্ত্বিক আলোচনা। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু ম্যাথ দরকার, পরিমাপ দরকার। তো পরিমাপ করতে গেলে আমরা দেখেছি, আমরা প্রকৃতিতে যে সমস্ত বিষয়গুলোর পরিমাপ করতে পারি, আমরা তাদের ভৌত রাশি বলি। এই ভৌত রাশিগুলি বা এই পরিমাপগুলি আমরা একটা রাশি বলি,
তো এই রাশি হচ্ছে দু রকমের, প্রকৃতিতে দু রকমের রাশি রয়েছে। এই রাশিগুলোকে আমরা দু রকমের কি কি, এক হলো আমরা যদি এইভাবে লিখি ফিজিক্যাল কোয়ান্টিটি, দু রকমের, একটা হলো ভেরিয়েবল, আরেকটা হলো কনস্ট্যান্ট। অর্থাৎ ভেরিয়েবল মানে চলরাশি, বাংলায় যাকে বলা হয় চলরাশি। এগুলি হচ্ছে সময়ের সাথে অবস্থানের, অর্থাৎ বিভিন্ন অন্য রাশির সাথে এগুলো পরিবর্তনশীল, এগুলো পরিবর্তন হয়, সময়ের সাথে পরিবর্তন হয়, অবস্থানের সাথে পরিবর্তন হয়, ব্যক্তির সাপেক্ষে পরিবর্তন হয়, তাই এগুলোকে আমরা চলরাশি বলি। আর যেগুলোর কোনো পরিবর্তন হয় না, সব সময় একই থাকে, সেগুলোকে আমরা বলি কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি। যেরকম ধ্রুবক রাশি তোমরা জানো, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক। যেমন তোমরা জানো পৃথিবীর হচ্ছে মহাকর্ষীয় অভিকর্ষজ ত্বরণ, যেরকম জানো তোমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ইত্যাদি, এগুলোর মানের কোনো পরিবর্তন হয় না। আর ভেরিয়েবল, যার মানের পরিবর্তন হয়। অনেক রাশি রয়েছে, বিভিন্ন রকমের রাশি রয়েছে, সময় আছে, গতিবেগ আছে, দৈর্ঘ্য আছে, উষ্ণতা আছে ইত্যাদি। তো এই ভেরিয়েবলগুলোকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। এক তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর দুই হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমরা ভেরিয়েবলকে দুভাগে ভাগ করে নিই। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো? এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলে কিন্তু সেভাবে কিছু আলাদা করা কিছু নেই। আমার সুবিধা মতো আমি কখনো কাউকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারি, কখনো কাউকে ডিপেন্ডেন্ট করতে পারি। যে ভেরিয়েবলগুলিকে আমি আমার ইচ্ছে মতো আমি পরিবর্তন করে অন্য একটা রাশির পরিবর্তন লক্ষ্য করি, তাকে আমরা বলি, যেটা আমি নিজে পরিবর্তন করতে পারি, তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট। আর এই ইন্ডিপেন্ডেন্টের ওপরেতে যে ডিপেন্ড করে থাকে, তাকে বলা হয় ডিপেন্ডেন্ট। যেমন ধরো আমি যদি লিখি y = 2x + 5, তার মানে x কে যদি আমি ইন্ডিপেন্ডেন্ট ধরি, তার মানে x এর মানটাকে আমি আমার মতো করে পরিবর্তন করতে পারি, আর তার ফলে বিভিন্ন x এর মানের জন্য y এর মানটাও হচ্ছে বিভিন্ন বিভিন্ন হবে। তাই আমরা x কে বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y কে বলতে পারি আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এরকম উল্টোটাও হতে পারে, যদি আমরা x দিয়ে y কে প্রকাশ করি, তখন আবার উল্টোটা হতে পারে। অর্থাৎ ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আমাদের ওপর, আমরা কি কাজ করতে চাইছি, কি করতে চাইছি তার উপর নির্ভর করছে। যেমন ধরো তোমরা ক্লাস 9-এ পড়েছো, যে দেখবে এই সময় এবং বেগ, সময়, এই যে বেগ আর সময় দুটো ভৌত রাশি, এর মধ্যে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। তার মানে আমরা যদি এবার এখানে আবার একটা ব্যাপার আছে, যে সময়কে কিন্তু আমি আমার মতো করে পরিবর্তন করতে পারি না, আবার কোনো কোনো ক্ষেত্রে স্পেসিফিক টাইম আমরা করতে পারি। তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগের যদি পরিবর্তন হয়, তাহলে সময়কে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর বেগকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমরা এইভাবে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা এইভাবে ভাগ করতে পারি। তো এই যে আমরা একটা লেখার একটা জিনিস দেখালাম, y = 2x + 5, অঙ্কের ক্ষেত্রে এইটা লেখার একটি বিশেষ ধরনের নিয়ম আছে। সেটা হচ্ছে এরকম, যে যদি ধরো x যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় আর y যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, তাহলে পরে আমরা এইভাবে লিখতে পারি যে fx, তার মানে y = fx, y = fx, আমরা এটা লিখলাম। তার মানে কি? তার মানে হলো y x এর ওপর ডিপেন্ড করে,
একে অঙ্কের ভাষায় বলা হয় y is a function of x, y is a function of x। তো আমরা এটাকে y is equals to fx এইভাবে প্রকাশ করতে পারি। তো এইরকম বিভিন্ন, মানে এটা হচ্ছে শুরু। তো এইভাবে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ইত্যাদি আমরা এইভাবে ভাগ করতে পারি। তো এবারে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, ধরো আমি এটা মুছে দিচ্ছি, তোমরা নিশ্চিত নোট করে নিয়েছো, আমি এটা মুছে দিচ্ছি। ধরো এরকম একটা ফাংশন থাকতে পারে, ধরো y is equals to fx, that is equal to ধরো ax স্কয়ার প্লাস bx প্লাস c। এই যে একটা ফাংশন আমি লিখলাম, এই ফাংশনটাকে আমরা দেখতে পাচ্ছি যে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, y হচ্ছে ডিপেন্ডেন্ট। এখন x এর যে মানের জন্য y এর যে মান আমি পাবো, হতে পারে একাধিক মানের জন্য একাধিক মান তো পাবোই। তো এই যে x এর যে মান, অর্থাৎ যেই x এর মানের জন্য এই ফাংশনটা ভ্যালিড, x এর যে মানের জন্য fx ভ্যালিড হয়, সেই x এর মানগুলিকে বলা হয় ডোমেইন। সামগ্রিকভাবে একসঙ্গে কি বলা হয়? ডোমেইন। সামগ্রিকভাবে বলা হয় ডোমেইন। আর যে x এর যে মানের জন্য y এর যে মান পাওয়া যায় তাকে বলা হয় রেঞ্জ। এই ফাংশনের কি বলা হয়? x এর যে মানের জন্য y এর যে মান পাওয়া যায় সেই y এর মানকে বলা হয় রেঞ্জ। অর্থাৎ আমরা যদি বিষয়টাকে এরকম ভাবে ভাবি যে ফাংশন, মানে বিভিন্ন ফাংশন, এটা তো আমি একটা ধরনের ফাংশন লিখছি, অনেক রকম এই এক্সপ্রেশনটা হতে পারে। তো ফাংশনটাকে যদি আমরা একটা মেশিন ভাবি, তাহলে ইনপুটটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেই মেশিনের, আর আউটপুটটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাই আমি আবার একটু মুছে দিচ্ছি, এটা একটু শুকনো হলে এটা ভালো হতো। আমরা যদি এটাকে এরকম ছবির সাহায্যে প্রকাশ করি, এটা হচ্ছে সেই মেশিন fx, এদিকটাকে বলা হয় ইনপুট, আর মেশিন থেকে যেটা বেরিয়ে আসছে সেটাকে আমরা বলি আউটপুট। তাহলে ইনপুটের মধ্যে ডোমেইন রয়েছে, তাহলে দিস ইজ ডোমেইন, ইনপুটে যে ভ্যালুগুলো আসছে। আর আউটপুটের এটাকে আমরা কি বলবো? রেঞ্জ। এটাকে আমরা বলবো রেঞ্জ। জাস্ট একটা ফাংশন হচ্ছে এরকম। এখন আমি তোমাদের এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইত্যাদি যে কোনো বিভিন্ন ধরনের, সেটা আবার দেখো তোমরা ইতিমধ্যে দেখবে ত্রিকোণমিতি পড়েছো, তোমরা অ্যালজেব্রা পড়েছো, অন্যান্য বিষয় পড়েছো, সমস্তভাবেই কিন্তু ফাংশনকে প্রকাশ করে। যত বিভিন্ন ধরনের ফাংশন আছে সেই বিষয়ের মধ্যে আমি কিন্তু আর যাব না। এইবার আমি যে বিষয়গুলো, অর্থাৎ আমরা ফিজিক্স পড়তে গেলে, শুকনো যদি এটা পাওয়া যায়, আমরা ফিজিক্স পড়তে গেলে যে বিষয়গুলোকে আমরা এখানে পেতে পারি, মানে আমাদের লাগবে, সেই বিষয়গুলোকে আমি একটুখানি এখানে লিখছি। দেখো যে বিষয় আমরা এখানে পাবো সেটা হচ্ছে
যেমন ধরো আমরা যে যে বিষয়গুলোকে একটু করে জানবো আর কি, branches of math applied in HS physics. নাম্বার 1, প্রথমেই তোমরা জানো অ্যালজেব্রা লাগবে। নাম্বার 2, কোঅর্ডিনেট জিওমেট্রি লাগবে। নাম্বার 3 হচ্ছে যে ত্রিকোণমিতি লাগবে। নাম্বার 4 তোমার হচ্ছে যে ক্যালকুলাস লাগবে, বা আমরা যদি আলাদা করে লিখি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আর নাম্বার 5 ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই বিষয়গুলো আমার কিন্তু এখানে মোটামুটি আরও অনেক বিষয় আছে, তো এই বিষয়গুলো আমাদের এখানে লাগতে পারে। অ্যালজেব্রা, কোঅর্ডিনেট জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো এছাড়াও আমরা আরেকটা বিষয় লিখতে পারি, সেটা হচ্ছে যে এইগুলোকে আবার রিয়েলিটিতে যখন আমরা রিপ্রেজেন্ট করবো একটা ফাংশনকে, আমরা সেটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবো, আমরা সেটা লাস্টে বলবো গ্রাফ। তো এই 6টা বিষয় আমরা একটু একটু করে জানবো। প্রথমে হচ্ছে অ্যালজেব্রা, তারপরে কোঅর্ডিনেট জিওমেট্রি, তারপর হচ্ছে ট্রিকোনোমেট্রি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং গ্রাফ। তো এই বিষয়গুলোকে আমরা একটু করে জানতে শুরু করব। প্রথমে আমরা অ্যালজেব্রা নিয়ে কথা বলবো। এখন দেখো, তোমরা ক্লাস 6 থেকেই অ্যালজেব্রা সম্পর্কে কম বেশি সবাই জানো। অ্যালজেব্রা আমরা দেখেছি, আমরা এরিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে যখন আমরা অ্যালজেব্রার দিকে গেলাম, তখন কিন্তু আমরা দেখলাম যে ম্যাথামেটিক্সের অর্থাৎ অঙ্কের বিস্তারটা অনেক বেড়ে গেল, অর্থাৎ আরও অনেক বিস্তারিতভাবে আমরা ম্যাথামেটিক্স অনেক সহজভাবে আমরা ম্যাথামেটিক্স করতে পারছি। তো সেই অ্যালজেব্রার শুরু থেকে আমি বেশি ইয়েতে যাব না, আমরা জাস্ট কয়েকটা জিনিস সম্পর্কে আমরা এখানে একটুখানি জেনে নেব, যেগুলো আমাদের এখানে লাগবে। আর তাছাড়া বেসিক নলেজে ধরো a প্লাস বি এর হোল স্কোয়ার, a মাইনাস বি এর হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি এর হোল কিউব, এগুলো তোমরা জানো, সুতরাং এগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি জাস্ট আমাদের এখানে যে আরেকটু হায়ার এজ, আরেকটু যে ম্যাথামেটিক্সগুলো লাগবে সেগুলো আমি প্রথমে তোমাদের বলবো। যেমন আমি বলি যে অ্যালজেব্রা পার্টে যে অংশগুলো আমরা এখানে দেখব। আচ্ছা, অ্যালজেব্রার মধ্যে আমাদের কি কি লাগতে পারে? অ্যালজেব্রা 1, লিনিয়ার ইকুয়েশন। 2, কোয়াড্রেটিক ইকুয়েশন। আর 3 হচ্ছে লগারিদম। আর 4 হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। এই 4টে জিনিস আমরা একটুখানি জেনে নেব। লিনিয়ার ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, লগারিদম অ্যান্ড বাইনোমিয়াল থিওরেম। প্রথমে আমরা লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে বলবো। এখন তোমরা নিশ্চিতভাবেই বুঝতে পারো যে ইকুয়েশন কি। ইকুয়েশন কথাটা হচ্ছে ইকুয়াল থেকে, অর্থাৎ ইকুয়েশনের বাংলা হচ্ছে সমীকরণ, এবং সমীকরণ মানে হলো যেখানে সমতা, অর্থাৎ ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যদি একটা নির্দিষ্ট সমতা বজায় থাকে, নির্দিষ্ট রিলেশন থাকে, যেখানে একটা সমতা যুক্ত হয়, তাকে আমরা ইকুয়েশন বলি। তো সেই ইকুয়েশনকে আমরা দুটো ইকুয়েশন এখানে পড়ব, লিনিয়ার ইকুয়েশন অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন দেখবে তোমরা অলরেডি জানো, নামটা হয়তো পরিচিত নয় হয়তো তোমরা, কিন্তু লিনিয়ার ইকুয়েশন তোমরা জানো। লিনিয়ার ইকুয়েশন কি না, যেখানে একটা
একটা মাত্র হচ্ছে আননোন ভেরিয়েবল থাকবে, একটা মাত্র আননোন ভেরিয়েবল থাকবে, তার একটা রিলেশনশিপ যেখানে থাকবে, একটা ইকুয়েশন তৈরি করা যাবে, সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। এটা হচ্ছে সব থেকে সহজ লিনিয়ার ইকুয়েশন। যদি দুটো আননোন ভেরিয়েবল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটো ইকুয়েশনের দরকার হয়। যদি তিনটে আননোন কোয়ান্টিটি থাকে তাহলে ততগুলো অর্থাৎ তিনটে আমাদের ইকুয়েশনের দরকার হয়। অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদের বলছি, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা নিশ্চিত লিখে নিয়েছো এটা। সেটা হচ্ছে, ধরো এক্স যদি একটা আননোন কোয়ান্টিটি হয় তাহলে লিনিয়ার ইকুয়েশনকে আমরা সহজ একটা লিনিয়ার ইকুয়েশন লিখতে পারি 2x plus 5 is equals to 15. This is a linear equation, the easiest, the simplest linear equation. তো এখান থেকে আমরা x এর ভ্যালু কত তা কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে পেতে পারি। তো এটা আমরা একটা ইকুয়েশন থেকেই একটা আননোন কোয়ান্টিটি আমরা বার করতে পারি। কিন্তু ধরো যদি x আর y দুটো ভেরিয়েবল থাকে, দুটো আননোন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে? ধরো একটা ইকুয়েশন আসতে পারে 2x plus y is equals to ধরো হচ্ছে যে 7 আর 2x সরি x আচ্ছা x প্লাস y ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 4 7 5 1 6। আমরা যদি এই ইকুয়েশনটা থাকে তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কিন্তু দেখো দুটো আননোন কোয়ান্টিটি x এবং y, তাহলে x এবং y দুটো আননোন কোয়ান্টিটি থেকে আমরা ইকুয়েশন থেকে আমরা বার করতে পারি। তোমরা নিশ্চিত এর মধ্যে জানো, এর মধ্যে অপনয়ন পদ্ধতি আছে, এর মধ্যে হচ্ছে পরিবর্ত পদ্ধতি, সাবস্টিটিউশন মেথড, বিভিন্ন ধরনের বজ্র গুণন পদ্ধতি, বিভিন্ন পদ্ধতিতে আমরা এই সমাধানগুলো করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু পিওর ম্যাথমেটিক্সে আমরা এরমভাবেই কথা বলি, কিন্তু যখনই আমরা ফিজিক্সের কথায় আসবো, এই ইকুয়েশনটার প্রয়োজনীয়তা, ইকুয়েশনটাকে কেন লিনিয়ার ইকুয়েশন বলা হচ্ছে, লিনিয়ার কেন, এটা কি তোমরা কখনো ভেবেছো যে লিনিয়ার ইকুয়েশন কেন? না, তার কারণ একটু যদি খেয়াল করে তোমরা করে থাকো, তোমরা দেখবে 9 10-এ তোমরা গ্রাফ করেছো, এই ইকুয়েশনগুলোকে যখন আমরা গ্রাফিক্যালি প্লট করি, এই গ্রাফটা তোমরা জানো, তখন দেখবে এইগুলো এক একটা স্ট্রেট লাইন, এগুলো হচ্ছে এক একটা স্ট্রেট লাইন। তো এই স্ট্রেট লাইনটা এটা একটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এখানে একটাই স্ট্রেট লাইন হবে, এখানে কিন্তু দুটো স্ট্রেট লাইন হবে, এবং এই দুটো স্ট্রেট লাইন যেখানে ইন্টারসেক্ট করবে, যেখানে হচ্ছে ছেদ করবে, সেই ছেদ বিন্দুটা মানে কি? ছেদ বিন্দুটা দুটোই ছেদ করেছে, তার মানে দ্য কমন পয়েন্ট, তার মানে দিস পয়েন্ট বিলংস টু নাম্বার 1 ইকুয়েশন আর নাম্বার 2 ইকুয়েশন, তার মানে দুটো ইকুয়েশন কি স্যাটিসফাই করছে, তার মানে এক্স আর ওয়াই এর ভ্যালু হচ্ছে সেইটা, সেই দুটো ভ্যালু যেখানে হচ্ছে এই ইকুয়েশন দুটোকে স্যাটিসফাই করছে। তো এই ধরনের ইকুয়েশন আমরা কিন্তু পড়েছি অলরেডি, আমরা এগুলো সম্পর্কে জানি। আমরা এরপরে এগুলোকে গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করা যায় আমি সেইগুলো কিন্তু এরপরে বলবো। তো এরপরে আমরা যে বিষয়টা একটু নতুন, যদিও হয়তো তোমরা ইতিমধ্যে এগুলো নিয়ে কেউ কেউ পড়েছো বা তোমরা তোমাদের সেকেন্ডারি ম্যাথের সিলেবাসে পড়বে, তো সেই জায়গাটা আমি বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু মন দিয়ে শুনবে তোমরা। কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন। আমার লেখাগুলো কি তোমরা বুঝতে পারছো? লেখাগুলো বুঝতে পারছো? তো কোয়াড্রেটিক ইকুয়েশন এর বাংলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত তার মানে দুটো ঘাত। তোমরা নিশ্চিত জানো ঘাত মানে হচ্ছে শক্তি। একটা হচ্ছে বীজগাণিতিক রাশিতে
তার তিনটে জিনিস থাকে। ধরো আমি যদি লিখি 2x টু দি পাওয়ার 5, এখানে এই 2টাকে বলা হয়, এটা যদি একটা গোটাটা একটা রাশি হয় তাহলে এই 2টাকে আমরা বলবো এর সহগ, এক্সটাকে বলবো বেস বা নিধান, আর এই 5টাকে বলবো ঘাত বা শক্তি, পাওয়ার। তো দ্বিঘাত, এখানে হচ্ছে দ্বিঘাত মানে দুটো ঘাত, যেমন এইখানে হচ্ছে ঘাত কত না 5, তাহলে পঞ্চঘাত এটা। তাহলে এখানে হচ্ছে দ্বিঘাত, দুটো, এমন একটা সমীকরণ যেখানে আননোন কোয়ান্টিটির ঘাত হবে 2, ম্যাক্সিমাম 2, তার নিচে হবে না, তো তাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের একটা মডেল বা একটা আদর্শ সমীকরণ কিরকম হতে পারে না, একটা আদর্শ সমীকরণ হতে পারে ax² প্লাস bx প্লাস c ইজিক্যালস টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। তো এটা দ্বিঘাত কি করে থাকবে? এটা দ্বিঘাত থাকার একটাই শর্ত হচ্ছে a নট ইকুয়াল টু 0। এ যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু দ্বিঘাত টার্মটা থাকবে না। কারণ দেখো এখানে লক্ষ্য করে, এই c হচ্ছে পিওরলি এ কনস্ট্যান্ট, b হচ্ছে x এর সহগ, এর পাওয়ার হচ্ছে 1, আর a হচ্ছে x² এর সহগ, এর পাওয়ার হচ্ছে 2। তার মানে এখানে এই ইকুয়েশনের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। এই সেই জন্যেই এটা দ্বিঘাত, এটাই সেইটাকে ক্যারি করছে যে এটাকে দ্বিঘাত বোঝাতে এই টার্মটা যদি না থাকে তাহলে কিন্তু এটা দ্বিঘাত হবে না। তাহলে স্বাভাবিকভাবেই এ যদি 0 হয়ে যায় তাহলে এই টার্মটা থাকবে না, তাহলে সুতরাং এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশনে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এটাকে দ্বিঘাত থাকতে গেলে এটা কিন্তু এই এটাকে 0 হওয়া চলবে না। তার মানে ax² প্লাস bx প্লাস c ইজিক্যালস টু 0 একটি দ্বিঘাত সমীকরণ, শর্ত হলো a নট ইকুয়াল টু 0। এই হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এখন স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে এইটাকে যদি আমরা সমাধান করি, এখানে কিন্তু আননোন কোয়ান্টিটি একটাই x, স্বাভাবিকভাবেই এটা একটা ইকুয়েশনই যথেষ্ট সমাধান করার জন্য। তো একটা ইকুয়েশনকে, এটাকে যদি আমরা সমাধান করি, আমরা আমার মনে হয় অনেকেই জানি আমাদের সমাধান করার সব থেকে সহজ পদ্ধতি আমরা ক্লাস 9 বা 10-এ আমরা পড়ে ফেলেছি, সেটা হচ্ছে শ্রীধরাচার্যের পদ্ধতি। অর্থাৎ শ্রীধরাচার্যের পদ্ধতিতে এখানে কিন্তু আমরা x এর মানটা অত্যন্ত সহজে কিন্তু বার করতে পারি। কি শ্রীধরাচার্যের সমাধান না, সেখানে আমাদের বেরিয়েছিল x ইজিক্যালস টু, কি বেরিয়েছিল, -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। x ইজিক্যালস টু -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। এটা ছিল সমাধান। এখন দেখো, তোমরা জানো, তবুও আমি বলছি এর কারণে এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে লক্ষ্য করো, প্লাস মাইনাস একসঙ্গে তো ব্যবহৃত হতে পারে না, তাই হয় প্লাস হবে কোনো ক্ষেত্রে, না হলে মাইনাস হবে। তাই আমরা বলতে পারি যে এখানে আসলে x এর মান বেরিয়েছে দুটো। কি কি? একটা x এর মান, তাকে যদি আমরা x1 বলি, x1 ইজিক্যালস টু -b প্লাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। আরেকটা মান হলো x2 সমান -b মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। তাহলে এই যে সমীকরণ, অর্থাৎ এই যে দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইজিক্যালস টু 0, এই দ্বিঘাত সমীকরণে যেহেতু আননোন কোয়ান্টিটি একটা, তাই জন্য এখানে x হচ্ছে একটা, তাই একটা সমীকরণ থেকেই সমাধান পাওয়া সম্ভব, কিন্তু এখানে ভ্যালু আসছে দুটো, অর্থাৎ আইদার দিস অর দিস। এখন স্বাভাবিকভাবেই মনে হতেই পারে তোমাদের যেটা আবার কিরকম ব্যাপার, একটাই রাশি তার দুটো মান কি করে হয়। এইটাই হচ্ছে ফিজিক্স। তুমি ম্যাথামেটিক্যালি এটা পড়েছো, তোমরা সবাই জানো যে x এর মান এরকম দুটো হতে পারে। এই দুটোকে আমরা বলি এই সমীকরণের দুটো বীজ বা রুট।
আর দুটো মানে কি ফিজিক্যালি যদি আমরা, কারণ ফিজিক্সে আমরা ফিজিক্যাল ব্যাপারটা নিয়েই তো আলোচনা করব। তাহলে এই দুটো ভ্যালুর অর্থ কি আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল নিই, একটু ভেবে দেখো। একটা ঢিলকে আমি সোজা উপর দিকে ছুড়লাম, ধরো সেই ঢিলটাকে আমি বললাম 10 ফুট উচ্চতায় এই ঢিলটা কখন পৌঁছাবে? তুমি সমাধান যখন করতে যাবে ইকুয়েশনটা করতে গিয়ে, তখন দেখবে টি এর ভ্যালু আসবে দুটো। টি এর ভ্যালু আসবে দুটো। তুমি কি করে হয় এটা দুটো ভ্যালু? আমি বলছি একটা ঢিলকে সোজা ওপর দিকে আমি ভার্টিক্যালি একদম উল্লম্বভাবে ছুড়লাম, 10 ফুট উচ্চতায় ঢিলটি কখন পৌঁছাবে? উত্তর আসছে টি এর মান দুটো। কেন দুটো? যাবার সময় একবার 10 ফুট দূরত্বকে অতিক্রম করবে, শেষ পর্যন্ত গিয়ে ঢিলটা পৌঁছাবে, আবার ফেরার সময়ও তো ওখানটায় পৌঁছাবে। তাহলে 10 ফুট দূরত্বে দুবার আসছে ঢিলটা, তাই টাইমের ভ্যালু দুটো। তাই এইরকম একটা সমীকরণ আসবে এবং সেই সমীকরণের সমাধান থেকে আমরা এইরকম এক্স এর মান দুটো পাবো, মানে টি এর মান আননোন কোয়ান্টিটি আমরা দুটো পাবো। সুতরাং দ্বিঘাত সমীকরণের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা কিন্তু খুব বেশি। তো এখানে এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমি আরো দু একটা জিনিস জাস্ট এটা তো মনে রাখতেই হবে, এবং আরো দু একটা জিনিস আমি একটুখানি বলে দিই, যেটা তোমাদের অঙ্ক করার মানে সহজ করার জন্য, সহজে অঙ্ক করার জন্য, নিউমেরিক্যাল করার জন্য তোমাদের হচ্ছে লাগতে পারে। তো আমি দু একটা জিনিস একটু বলে দিই। প্রথম কথা হচ্ছে যে তাহলে একটি আদর্শ দ্বিঘাত সমীকরণ কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0, শর্ত হলো a নট ইকুয়াল টু 0। নাম্বার 2, সমীকরণের দুটি বীজ হলো, বীজ বাংলা ইংরেজিতে বলা হয় রুট, দুটি বীজ হলো x1 is equals to minus b plus root over b square minus 4ac by 2a, আরেকটা হলো x2 সমান minus b minus root over b square minus 4ac by 2a। 3 নম্বর পয়েন্ট, আমরা যদি একটুখানি লক্ষ্য করে দেখি, আমরা এই যে বীজ দুটো এটা যদি যোগ করি, দেখো তো কত হয়। তার মানে আমরা যদি এটা যোগ করি তাহলে হবে x1 বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি কি হতে পারে? x1 প্লাস x2। তাহলে আমি যদি এই দুটো যোগ করে দিই, আমি কি করবো, আমি কেটে মানে হয়ে যাবে, আমি মানে স্টেপ জাম্প করে করছি, হবে এখানে এইটা প্লাস এইটা, তার মানে 2a যদি লসাগু করা হয় ওপরটা প্লাস হয়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি এইটার এইটা কেটে যাবে, রুটের ভেতর যেটা আছে কেটে যাবে, তার মানে থাকবে মাইনাস বি বাই এ। আমরা যদি বীজদ্বয়ের সমষ্টি বার করি তাহলে বেরোবে মাইনাস বি বাই এ। আমরা যদি বীজ দুটোকে গুণ করি, 4 নম্বর, আমরা বীজ দুটোকে যদি গুণ করি, বীজদ্বয়ের গুণফল x1 x2 সমান, আমরা দেখো গুণ করলে হবে c বাই এ। তুমি এটা গুণ করে দেখো, আমি আর গুণটা করছি না কারণ এমনিও বোর্ডটা ছোট, তারপরে হচ্ছে যে সময়টা হয়তো কি হবে, আমি তোমাদের এগুলো টাস্ক হিসাবেই দিচ্ছি, আমি জাস্ট এগুলোকে লিখছি, এগুলো তোমরা বাড়িতে দেখবে যে এই x1 এবং x2 গুণ করলে কি হয়, এবং এটাই পাবে। যদি অসুবিধা হয় পরে আমরা ইন্টারাকশন ক্লাসে আমরা এই বিষয়টাকে হচ্ছে
আমরা করব। এবার এইখানে আরেকটা জিনিস একটু বোঝার আছে, সেটা হচ্ছে এই যে লক্ষ্য করো, এই যে দুটো বীজ, এই দুটো বীজের এদের প্রকৃতি কেমন হবে সেটা কিন্তু নির্ভর করছে এই রুটের ভেতরে যে অংশটা রয়েছে তার উপর। তুমি লক্ষ্য করে দেখো, যদি মনে করো আমি যদি এখানে আমি একটু মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। আমি একবারে লিখছি x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো, ইফ বি স্কোয়ার ইজ গ্রেটার দেন 4ac, তাহলে কি হবে? দেন বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়ালস টু পজিটিভ। তার মানে বীজ দুটো বাস্তব বীজ হবে, রিয়েল। এই রিয়েল তার মানে নিশ্চিত এমন কিছু হতে পারে যেখানে অবাস্তব হবে। এখন অবাস্তব সম্পর্কে এখনো তোমরা জানো না, তোমরা জানবে করে। আমি জাস্ট একটু আইডিয়া দেব, কারণ এই নিয়ে তোমাদের ম্যাথের একটা গোটা চ্যাপ্টারই পড়তে হবে, যেখানে হচ্ছে কাল্পনিক সংখ্যা এবং হচ্ছে যে জটিল সংখ্যা তোমাদের পড়তে হবে। তো আমি জাস্ট এই আইডিয়াটা দিচ্ছি যে যদি বি স্কোয়ার ইজ গ্রেটার দেন 4ac হয়, অর্থাৎ তার মানে বি স্কোয়ার ইজ দেন বি স্কোয়ার মাইনাস 4ac পজিটিভ হয়, দেন দ্য রুটস আর রিয়েল অ্যান্ড আনইকুয়াল। অসমান, দুটো বাস্তব হবে এবং অসমান হবে। এক নম্বর, if b square is equals to 4ac হয়, তাহলে কি হবে? then b square minus 4ac is equals to 0। b square সমান যদি 4ac হয়, তাহলে b square এই গোটাটা 0 হয়ে যাবে। তার মানে এই টার্মটা থাকবেই না। তার মানে তখন কি হবে না, দুটোর হবে তোমার, এইটা থাকবে না, মানে মাইনাস বি বাই 2a। তার মানে then the roots are equal and real। আর 3 নম্বরে, if b square less than 4ac যদি হয়, তাহলে কি হবে? then b square minus 4ac is equals to নেগেটিভ। রুটের ভেতর নেগেটিভ, তোমরা এটা নিশ্চিতভাবেই আগে শোনোনি। রুটের ভেতর নেগেটিভ আসা মানেই এটা একটা কাল্পনিক সংখ্যা হয়ে যায়। তাই এই বিষয়টা আমরা গভীরে যাব না, কারণ এই মুহূর্তে আমাদের এটা লাগবেও না। তাই আমরা বলতে পারি যে যদি এটা হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি নেগেটিভ হয়, then the roots are imaginary। এই হচ্ছে তোমার কি বলে কোয়াড্রেটিক ইকুয়েশনের ব্যাপার স্যাপার। তো এইগুলো আমরা একটুখানি জানবো। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে তোমার এই যে অংশটা, অর্থাৎ এই রুটের ভেতরে যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই অংশটার গুরুত্ব অত্যন্ত বেশি। তাই এইটাকে আমরা বলে থাকি নিরূপক। অর্থাৎ রুটের প্রকৃতি কেমন হবে তার নিরূপণ করে এই অংশটি, ডিসক্রিমিন্যান্ট বলা হয়, নিরূপক। তো এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। তো কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে আমাদের একটা সাধারণ যে ধারণা, সেই সাধারণ ধারণা আমরা এখানে করলাম। এরপরে আমরা যে দ্বিতীয় বিষয়টাতে আসবো, তাহলে লিনিয়ার ইকুয়েশন এলো, কোয়াড্রেটিক ইকুয়েশন এলো। এরপরে আমরা আসবো, মোস্ট প্রবাবলি আমরা লিখেছিলাম লগারিদম।
তো আমরা সেই কনসেপ্টে একটুখানি আসবো, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, প্রথমত বলি যে লগারিদম, এমনি দেখবে আমাদের মুখে শুনতে হবে, তোমরা তো করেওছো 9-এ বা 10-এ আছে লগ। এই লগ কথাটার পুরো কথাটা হচ্ছে লগারিদম, LOGA, লগারিদম, RITHM, লগারিদম। লগারিদম কথাটা এর আবিষ্কর্তা হলেন জন নেপিয়ার। জন নেপিয়ার এই লগারিদম কথাটা আবিষ্কার করেছিলেন। তো সংক্ষেপে একে বলা হয় লগ, সংক্ষেপে আমরা একে বলি লগ। আসলে কোনো একটা মানে অ্যাকচুয়ালি লগ হচ্ছে যে একটা প্রকাশ ভঙ্গি, ম্যাথের একটা প্রকাশ ভঙ্গি। আমরা ধরো আমরা একটা যদি এক্সাম্পল নিই, ছোট্ট এক্সাম্পল, তো সেটা হচ্ছে এরকম, মনে করো 2 to the power 3 is equals to 8. 2 to the power 3 is equals to 8. তার মানে আমরা এটাকে কি বলি? এটাকে বলি বেস। এই নাম্বারে 2 বেসের ওপর পাওয়ার হচ্ছে 3 is equals to 8, এই সংখ্যাটা পাওয়া গেছে। তো স্বাভাবিকভাবেই আমরা যদি বলি যে পাওয়ারটা দিয়ে বাকিটাকে প্রকাশ করতে, অর্থাৎ 3 সঙ্গে এদের কি রিলেশন, আমরা দেখতে পাচ্ছি 2 to the power 3 is equals to 8। আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ 3 is equals to, এদের সঙ্গে কিভাবে লিখবো, এই লেখার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হলো log 8 at the base 2। 3 is equals to 3 is the log 8, মানে 8 এর লগ। 3 হলো 8 এর লগ 2 বেসের ওপর, এইটাকে বলা হয় লগের বেস, এইটাকে বলা হয় লগের বেস। তো এখন এই যে লগের বেসের ওপর নির্ভর করে আমরা কিন্তু লগকে আবার দুভাগে ভাগ করতে পারি। কিরকম? সেটা হচ্ছে যে যদি লগের বেস, সাধারণত লগ যে কোনো বেসের হতে পারে, যে কোনো বেসের লগ হতে পারে, তার দুটো লগের ইউজ অত্যন্ত বেশি। একটা হচ্ছে লগ অফ 10 বেস আর লগ অফ ই বেস। ই ইজ আ কনস্ট্যান্ট, এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট, বা একে অনেক সময় বলা হয় অয়েলার কনস্ট্যান্ট, সায়েন্টিস্ট অয়েলারের নাম অনুসারে EULER, অয়েলার কনস্ট্যান্ট or exponential constant, exponential constant, Euler constant or exponential constant, log of 10 base আর log of e base। এখন আমি প্রথম 10 বেসটা বলি, যে log of 10 বেস মানে যে লগের বেস হচ্ছে 10, সেই লগকে আমরা বলি কমন লগ, আমরা বলি কমন লগ বা কমন লগারিদম। কমন লগারিদম যার বেস হচ্ছে 10 বেসের লগ, একে আমরা LOG এই কথাটাই ব্যবহার করি, এই লগকে বোঝানোর জন্য LOG ব্যবহার করি, তার মানে 10 বেস লগ। আর যদি লগের বেস ই হয়, তখন সেই লগকে আমরা বলি ন্যাচারাল লগারিদম, ন্যাচারাল লগারিদম। একে আমরা ln দিয়ে প্রকাশ করি, ln, অথবা এরম ভাবেও প্রকাশ করা যেতে পারে, লগ ই বেস লিখে দিতে হবে এখানে, ln বা লগ ই বেস। তার মানে লগের লগ 10 বেস এবং লগ ই বেস, লগ 10 বেসকে আমরা বলি হচ্ছে যে কমন লগারিদম, আর ই বেস লগকে আমরা বলি হচ্ছে যে ন্যাচারাল লগারিদম। প্রপার্টি সেম, দুজনেরই প্রপার্টি হচ্ছে সেম,
ম্যাথামেটিক্যাল প্রপার্টি হচ্ছে সেম, কিন্তু এদের ভ্যালুর দিক থেকে, ম্যাগনিটিউডের দিক থেকে তফাৎ আছে। তো আমি সেই রিলেশনে আমরা আসতে পারি। তো আমি শুধু একটা কথাই বলবো যে এখানে এই যে এই টার্মটা আমি এক্ষুনি খুব বেশি আমি কিছু বলতে পারবো না, তবু আমি জাস্ট একটুখানি তোমাদেরকে বোঝানোর কথা বলবো যে ব্যাপারটা কি। লগ 10 বেস ঠিক আছে, টা কীরকম জিনিস। হচ্ছে আচ্ছা একটা কাজ করি, আমরা একটা কাজ করি, এই পর্যন্ত থেকে আমরা একবার বাইনোমিয়াল থিওরেমের দিকে যাই, তারপরে আবার এখানে ব্যাক করব, কারণ টা বুঝতে গেলে আমাকে একটুখানি অন্য জিনিস বোঝার প্রয়োজন আছে, বাইনোমিয়াল থিওরেমটা একটু বোঝার প্রয়োজন আছে। তো সেই জন্য আমরা লগারিদমটা আপাতত এই পর্যন্ত করে আমরা ফিরে যাচ্ছি বাইনোমিয়াল থিওরেম, অর্থাৎ আমাদের অ্যালজেব্রা চ্যাপ্টারের যে পরের অংশ ছিল, অর্থাৎ বাইনোমিয়াল থিওরেম। আমি এটা বুঝছি। বাইনোমিয়াল থিওরেম, তোমরা নিশ্চিতই জানো যে বাইনোমিয়াল, বাই মানে হচ্ছে দুই, অর্থাৎ কোনো একটা বীজগাণিতিক এক্সপ্রেশনে, অ্যালজেব্রাইক এক্সপ্রেশনে যদি দুটো পদ থাকে, তাহলে সেই মানে সেই পুরো রাশিমালাটাকে আমরা বলি বাইনোমিয়াল। বাইনোমিয়াল মানে দুটো পদযুক্ত রাশি, যেমন এক্স প্লাস ওয়াই, কিংবা এ প্লাস বি, কিংবা 2x প্লাস 1, কিংবা 2x প্লাস 3y, এই সমস্তগুলোই হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্রেশন। অর্থাৎ এগুলো সব এক একটা বাইনোমিয়াল। বাই মানে দুই। এবার এর ওপর তোমরা যখন আরো পরে ম্যাথমেটিক্স করবে দেখবে পলিনোমিয়াল, অর্থাৎ যেখানে একাধিক হচ্ছে যে পদ থাকবে। তো বাইনোমিয়াল এক্সপ্রেশন, বাইনোমিয়াল থিওরেম, অর্থাৎ একটা দ্বিপদযুক্ত রাশি, দ্বিপদযুক্ত রাশি, তাকে যদি আমরা এক্সপ্রেস করি, আমরা যদি হচ্ছে যে তাকে মানে একটা কোয়েনসাইজ ফর্মে আছে, একটা কনসেন্ট্রেটেড ফর্মে আছে, তাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে কি ধরনের বিষয়গুলো আসবে সেটাই আমাদের আলোচ্য বিষয়। যেমন আমি একবারে সহজ তোমাদের বলি যে ধরো x প্লাস ওয়াই, এটা যদি হোল টু দি পাওয়ার 1 হয়, এটা মানে এটাই যেটা ছিল সেটাই, অর্থাৎ x প্লাস ওয়াই থাকবে। এবার যদি x প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 2 হয়, অর্থাৎ হোল স্কোয়ার, তোমরা সবাই জানো যে এটা আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার যদি এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 3 হয়, তাহলে আমরা সবাই জানি আমরা কি লিখবো, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এবারে যদি মনে করো x প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 4 হয়, তখনই কিন্তু তোমাদের অঙ্কের কলম কিন্তু থেমে যাবে। অনেকে হয়তো করতে পারো যে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, কিন্তু এটাকে সরাসরি করার ক্ষেত্রে আমরা কি করব, সেই থিওরেমটাই কিন্তু আমরা জানবো। অর্থাৎ x প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 5, x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6, x প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 100, আমরা এটাকে এক্সপ্যান্ড করব কি করে, এর কি ফর্মুলা আছে আমরা একটুখানি দেখে নেব। আমরা সেই ফর্মুলাটা কিন্তু এখান থেকেই বার করব। একটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয়, দেখো তো, যখন আমরা x প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 1 লিখছি, তাকে এক্সপ্যান্ড করলে কটা পদ পাওয়া যাচ্ছে, দুটো। আমরা যখন x প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 2 লিখছি, তখন একে এক্সপ্যান্ড করলে কটা পদ পাওয়া যাচ্ছে, দেখো তো, তখন পদ পাওয়া যাচ্ছে তিনটে, একটা দুটো তিনটে। আমরা যখন x প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 3 করছি, তখন কটা পদ পাওয়া যাচ্ছে, দেখো তো, একটা দুটো তিনটে চারটে। অর্থাৎ এখান থেকে একটা সহজ নিয়ম আমরা বার করতে পারি যে এই হোল স্কোয়ার মানে হোল টু দি পাওয়ার যত থাকবে, পাওয়ারের মান যা,
পদের, এটাকে এক্সপ্যান্ড করলে পদের সংখ্যা হবে তার থেকে এক বেশি। তার মানে 1 থাকলে 2, 2 থাকলে 3, 3 থাকলে 4, 4 থাকলে 5, 6 থাকলে 7, অর্থাৎ 1 করে বেশি হবে। কিন্তু এটা কি সবসময় সত্যি? না, এটা কিন্তু সবসময় সত্যি নয়। এটা সেখানেই সত্যি যদি হচ্ছে যে এই পদটা যদি পজিটিভ হয় এবং হোল নাম্বার হয়। আমরা এক্ষুনি আসবো আবার এই প্রসঙ্গে, আমি এটা একটু আগে বলে নিই, তারপরে আমরা নাম্বার সিস্টেমে ন্যাচারাল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, হোল নাম্বার ইত্যাদি বিভিন্ন ইন্টিজার এগুলো কাকে বলে আমরা কিন্তু একটুখানি জেনে নেব, কারণ এগুলো কিন্তু আমাদের লাগবে। আমরা প্রথম থেকেই দেখবে বিভিন্ন ক্ষেত্রে এগুলো কাজে লাগছে। সুতরাং এগুলোকে, আর এটাও বলছি আমি তোমাদের যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, অত্যন্ত সহজ। যদি প্রথম দিন থেকে সিরিয়াসলি, অর্থাৎ যদি কিচ্ছু না, মন দিয়ে একটু শোনো, মন দিয়ে শুনলেই দেখবে একদম পরিষ্কার জলের মতো সব কিছু হয়ে যাচ্ছে। আর যখনই তুমি মাঝখানে গ্যাপ হয়ে যাবে, তোমার কিন্তু লার্নিং গ্যাপ হবে, আর যত আমি এগিয়ে যাব তত কিন্তু এই গ্যাপটা বাড়তে থাকবে, ফলে অজানা অংশ আরো বেড়ে যাবে। তো আমি এই জায়গা থেকে আমরা একটা কনক্লুশনে আসতে চাইছি। আমরা একটা ছোট্ট জিনিস আমরা একটুখানি দেখে নেব। এখন ধরো আমি যদি তোমাদের একটা প্রশ্ন করি, ধরো 6টা ছেলে আছে, এই 6টা ছেলে তারা পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক করবে। মোট কতগুলো হ্যান্ডশেক হতে পারে? এই 6টা ছেলে যদি পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক করে তাহলে কতগুলো মোট হ্যান্ডশেকের সংখ্যা কত হবে? আমি যদি এটা বার করতে চাই তাহলে কিভাবে বার করব? এখন সাধারণ নিয়মে যদি তুমি বার করতে চাও তাহলে একজন বাকি 5 জনের সঙ্গে করলো, তারপরে দ্বিতীয় জন আবার এর সঙ্গে করলো, ওর সঙ্গে করলো, এরকম ভাবে একটা সংখ্যা বেরোবে। তা আমি ওই গভীরতা, এটা তোমরা পড়বে, তোমাদের ম্যাথমেটিক্সের যিনি টিচার তিনি পড়াবেন এই বিষয়টা। এই বিষয়টার নাম হচ্ছে কম্বিনেশন বা সমবায়। তো সেই সমবায় একটা ছোট্ট ফর্মুলা, আমি জাস্ট, তোমরা এটাকে শুধু মেমোরাইজ করো, এটাকে খুব বেশি বোঝার এক্ষুনি দরকার নেই, পরে বুঝতে পারবে। এখন কাজ চালানোর মতো আমরা ফিজিক্সটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা জাস্ট এই জিনিসটাকে করব। সেটা হচ্ছে কম্বিনেশনকে আমরা সি একটা ইয়ে দিয়ে প্রকাশ করি, আমরা এরকম ভাবে বলি NCR। NCR মানে কি? n সংখ্যক বস্তু যদি প্রতিবারে r সংখ্যক করে নেওয়া হয় তাহলে কত ভাবে নেওয়া যাবে? এর উত্তর হচ্ছে NCR। আমি আবার বলছি, আমার হাতে n সংখ্যক বস্তু আছে, সেখান থেকে যদি আমি প্রতিবারে r সংখ্যক বস্তু নিই তাহলে পরে কতগুলো তাদের সমবায় হতে পারে। তার মানে আমি এখানে যে প্রশ্ন করেছিলাম যে 6 জন ব্যক্তি আছে, 6 বয়েজ, আর হ্যান্ডশেক করতে কজন লাগে? 2 জন। তাহলে অ্যাট এ টাইম কজন করে নেব? 2 জন করে। তাহলে 2 বয়েজ অ্যাট এ টাইম, তার মানে 2 জন করে আমরা একবারে নিচ্ছি, মোট 6 জন আছে। তাহলে হ্যান্ডশেকের সংখ্যা কত হবে? আমরা একবারে সহজ এই ফর্মুলায়, অর্থাৎ 6C2। এবারে তুমি হয়তো ভাবতে পারো যে স্যার এটা আবার কিরকম হলো, 6C2 আবার কি? হ্যাঁ, এটাকে আমরা একটুখানি ভেঙে দেব। কিরকম না, সেটা হচ্ছে 6, আমি এটা বলছি, এটা জাস্ট মেমোরাইজ করো, মনে রাখো, পরে আরো ভালো করে জানবে। 6 আমরা এটাকে এইভাবে ফর্মুলায় ভাঙতে পারি। এইর একটা চিহ্ন আমি একটু বলি, 6 এই যে একটা বিস্ময়সূচক চিহ্নের মতো একটা দিলাম, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। এটা আরেক ভাবেও প্রকাশ করা যায়, এরকম ভাবে, এটাও ফ্যাক্টোরিয়াল। তারপরে এটাকে বলবো ফ্যাক্টোরিয়াল 6, বা এটাকে বলবো আমরা ফ্যাক্টোরিয়াল 6। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, বা তুমি এটা, আমি যখন এরকম ভাবে লিখছি, পুরোটা এরকম লিখছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, মানে এটা। তার মানে NCR এর ফর্মুলাটা কি না, NCR মানে হলো ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r
ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। তো এখন তাহলে এটা আমরা যদি করি তাহলে এটা কি হবে, ফ্যাক্টোরিয়াল 6ই থাকলো, ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 2 মানে 4, এই 6 মাইনাস 2 আর এটা হচ্ছে 2। এখন ফ্যাক্টোরিয়াল 6 মানে কি, মানে ফ্যাক্টোরিয়াল মানেটা কি, ধরো ফ্যাক্টোরিয়াল 6 তার মানে কি, তার মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা মানে ফ্যাক্টোরিয়াল 6। তাহলে পরে এখানে আমরা যদি এটা লিখি তাহলে ফ্যাক্টোরিয়াল 6 মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2 ইন্টু 1। তাহলে কি দাঁড়ালো দেখো, 2 1 2 1 3 3 4 4, এখানে একটা 2 পড়ে রইল, তার মানে 30 বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 15। তার মানে কি হলো না, 6 জন বালক তারা যদি পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক করে, মানে 2 জন করে লাগে, তাহলে মোট হ্যান্ডশেকের সংখ্যা, মানে এটা সমবায়, মোট কতগুলো হ্যান্ডশেক করতে হবে না 15টা। তার মানে 6c2 মানে হচ্ছে 15, 6c2 মানে হচ্ছে 15। তো এইটা আমরা ওখানে কাজে লাগাবো, অর্থাৎ সেই যে আমরা একটু আগে লিখেছিলাম বিভিন্ন পাওয়ারের যে এক্সপ্রেশনগুলো সেগুলো আসছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। একটু লিখে নাও, আমি পরের অংশে চলে যাব। পরের অংশে মানে ওইটাকে আবার ব্যাক করে নিয়ে আসবো, আমি এটা মুছে দিচ্ছি, কেমন? দেখো, তাহলে প্রথমে আমরা বলেছিলাম x প্লাস ওয়াই এর হোল স্কয়ার। এখানে আমরা যেহেতু ফর্মুলাটা জানি আমরা লিখছি, দেখো এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। একটু আগে আমি বলেছিলাম যে পাওয়ারে যা থাকবে পদের সংখ্যা হবে তার থেকে 1 বেশি, নিশ্চিত যেটা ঠিক আছে। আরেকটা জিনিস লক্ষণীয় এখানে দেখো, এখানে দেখো ম্যাক্সিমাম পাওয়ার হোল স্কয়ারের পাওয়ারটা কত 2, তার প্রথম পদে এই যে দ্বিপদ তার প্রথম পদটা হাইয়েস্ট পাওয়ার নিয়ে আসবে, অর্থাৎ এক্স স্কয়ার। এবার কি হবে, এখানে যেমন একটা 2 সহগ এসছে, আর এখানে এক্স এর পাওয়ার কত 1, ওয়াই এর পাওয়ার 1, তার মানে পরের পদে এক্স এর পাওয়ার 2 ছিল 1 হয়ে গেল, অর্থাৎ পাওয়ার কমে গেল, 1 কমে গেল। আর এখানে ওয়াই এর পাওয়ার ছিল না, তোমরা নিশ্চিতই জানো ছিল না, মানে ওয়াই এর পাওয়ার ছিল না মানে কত ছিল, 0 ছিল। তার মানে আমরা এখানে লিখতে পারি y টু দি পাওয়ার 0। এবার 0 থেকে y এর পাওয়ার কত হলো, 1 বাড়লো। তারপরে কি হলো, তারপর এখানে সহগ আছে 1, এখানেও সহগ 1। তো এখানে তোমার কি দেখতে পাচ্ছ না, x এর পাওয়ারটা ছিল 1, তা থেকে 1 কমে গেল, তাহলে কত হলো x টু দি পাওয়ার 0। আর y এর পাওয়ার বাড়ছে, y এর পাওয়ার হচ্ছে স্কয়ার, মানে 1 থেকে 2 হলো। অর্থাৎ এখানে দুটো বৈশিষ্ট্য ফুটে উঠছে। প্রথমত, যত এখানে পাওয়ার থাকবে পদের সংখ্যা হবে তার থেকে 1 বেশি। আর এই দ্বিপদের প্রথম পদটা হাইয়েস্ট পাওয়ার থেকে শুরু করে আস্তে আস্তে 1 1 করে প্রতি পদে 1 করে করে পাওয়ার কমবে, আর দ্বিপদের দ্বিতীয়টার পাওয়ার আস্তে আস্তে বাড়বে। এবং শেষের জায়গায় কি হবে, শেষ পদটা হবে এর পাওয়ারটা হয়ে যাবে 0 আর এর পাওয়ারটা হয়ে যাবে এইটা, অর্থাৎ ম্যাক্সিমাম। প্রথম পদে ছিল এর পাওয়ারটা ম্যাক্সিমাম, এর পাওয়ারটা 0, আর লাস্ট পদে হবে এর পাওয়ারটা 0, এর পাওয়ারটা ম্যাক্সিমাম। লক্ষ্য করো, x প্লাস 3 এর হোল কিউব যদি লিখি তাহলে কি হবে, আমি আসছি পরে। আমি এই নিয়ম, এই যে দুটো নিয়ম আমি বার করলাম এখানে মিলছে কিনা। x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3x স্কয়ার xy স্কয়ার প্লাস y কিউব। প্রথম পাওয়ারগুলো একটু খেয়াল করো তো, এখানে প্রথম পদে দেখো এর হাইয়েস্ট পাওয়ার কত 3, প্রথম পদের x কিউব, তাহলে y এর পাওয়ার কত ছিল, নিশ্চিতভাবেই 0 ছিল। 0 বলে লিখিনি, কারণ যে কোনো ভেরিয়েবলের উপর যদি আমরা পাওয়ার 0 করে দিই তাহলে সেটা 1 হয়ে যায়, সেজন্য লেখা হয়নি এটা। কিন্তু আমি যদি লিখি তাহলে x কিউব। এবার লক্ষ্য করো, আমি সহগগুলোর কথা এখন বাদ দিচ্ছি। এবার লক্ষ্য করো, x এর পাওয়ার ছিল 3, এখানে কত হলো 2, 1 কমে গেল।
এর পাওয়ার ছিল এখানে 0, এখানে কত হলো 1, তাহলে x এর পাওয়ার 1 কমলো, y এর পাওয়ার 1 বাড়লো। পরের পদে কি হচ্ছে, এর ছিল 2 হলো কত 1, এর ছিল 1 হলো কত 2, পরেরটায় কত হবে, এর ছিল 1 তাহলে কত হয়ে যাবে, এর পাওয়ার হয়ে যাবে 0, মানে 1 কমবে, মানে এক্সটা তো কমছে, আর y কিউব স্কয়ার ছিল 2 ছিল 3 হয়ে গেল। তার মানে দেখো আমি যে দুটো নিয়মের কথা বলেছি সেই দুটো নিয়ম এখানে কিন্তু এইভাবে চলছে। এইবারে এসো এই সহগগুলো আমি কি করে বার করব। এই সহগগুলো বার করার জন্যই আমাদের এনসিআর ফর্মুলাটার দরকার। আমি এই দুটো ফর্মুলাকে আমি এনসিআর ফর্মুলা দিয়ে লিখছি, দেখো লক্ষ্য করে। প্রথম হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার। 1 ঘন্টা হয়নি তো? হয়ে গেছে। কমপ্লিট? কতক্ষণ হয়েছে? জাস্ট 1 মিনিট। 1 ঘন্টা 1 মিনিট হলো। আচ্ছা, তাহলে আজকে আমি এখানে শেষ করছি। আমরা পরের ক্লাসে আমরা জাস্ট এর পরের ক্লাসেই আমরা এই বিষয়টাকে পুরো ডিটেলিং করব। পরের ক্লাস তোমাদের যেটা আছে সেটা হবে। আমি এখন এখানে শেষ করছি। ওকে।